প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ও তার অনুগতদের বাদ দিয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব করতে চায় আমেরিকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি হাসিনার দলের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব হামলার ঘটনা নিয়ে তারেককে হুঁশিয়ারি, ইউনূসের বিরুদ্ধে গণহারে মামলা করার নির্দেশ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তৈরি হন, এবার ফিরতে হবে দেশে, নামতে হবে মাঠে, নেতাদের নির্দেশ হাসিনার। কি বললেন তারেককে নিয়ে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক প্রকাশ্যে, বিতর্কে তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নিষেধাজ্ঞা বাতিল চাই, রাজপথে ছাত্রলীগ যুবলীগের বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব লোকসভায় ভোটে মোদির বড় পরাজয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শেখ হাসিনা ও তার অনুগতদের বাদ দিয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব করতে চায় আমেরিকা। হাসিনাকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করার এই নয়া কৌশলে বেঁকে বসেছে তার দল আওয়ামী লীগের তৃণমূল থেকে শীর্ষ নেতৃত্ব। আমেরিকার মাইনাস হাসিনা পলিসি নিয়ে জানাচ্ছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। বিশ্ব দরবারে বাংলাদেশের সদ্য অনুষ্ঠিত নির্বাচনকে অবৈধ বলে তা বাতিল করার দাবি উত্থাপন করল আওয়ামী লীগ। শেখ হাসিনার দল এ ব্যাপারে আন্তর্জাতিক মঞ্চগুলির সঙ্গে যোগাযোগ করে তাদের ওপর জারি নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে। সোমবার ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক অনলাইন সভায় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আওয়ামী লীগের ওপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে শেখ হাসিনার দলের নেতৃবৃন্দ। ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি করা হয় সভায়। ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য ইহোয়ান ড্যানিয়েলসন এবং এভিন ইঞ্চির সঙ্গে এই অনলাইন সভায় কথা হয় আওয়ামী লীগ নেতাদের। সভায় আওয়ামী লীগের তরফে বক্তব্য পেশ করেন সাবেক বিদেশমন্ত্রী হাসন মাহমুদ, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সুইডেন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ আলী খান, সাধারণ সম্পাদক জুবাইদুল হক সবুজ এবং সুইডেন আওয়ামী লীগের সহসভাপতি ও সুইডেনের মূলধারার রাজনীতিবিদ ড হুমায়ুন কবির। সভায় দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘুদের ওপর নিষ্ঠুর নিপীড়ন এবং জঙ্গিদের নজিরবিহীন উত্থান এবং অবৈধ ইউনূস সরকারের প্রহসনমূলক নির্বাচনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতি আহ্বান জানানো হয়। সভায় আওয়ামী লীগ নেতারা বলেন যে একটি নির্বাচিত সরকারকে অবৈধভাবে উৎখাত করে বাংলাদেশে মৌলবাদীরা গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রহসনমূলক এবং বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। অবৈধ ইউনূস সরকারের অবৈধ নির্বাচনে গঠিত নতুন সরকার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দেশের সমস্ত আদালতে মামলা রুজু করতে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যে যেখানে আক্রান্ত হয়েছেন তারা সাবেক প্রধান উপদেষ্টার নাম জুড়িয়ে মামলা করুন। হাসিনার বক্তব্য, এই সমস্ত আইনি নথি আগামী দিনে কাজে লাগবে। দিন কয়েক আগে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে হাসিনা প্রথম এই নির্দেশ দেন। শনিবার দলের ফেসবুক পেজের নিয়মিত অনুষ্ঠান দায়মুক্তিতে যুক্ত হয়ে আওয়ামী লীগের আক্রান্ত নেতাকর্মী ও তাদের পরিবার পরিজনের সঙ্গে আলোচনার সময় হাসিনা সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মামলা করার বিষয়টি খোলসা করেন। তিনি একাধিকবার বলেন, সবাই ইউনূসের বিরুদ্ধে মামলা করুন, এই সব মামলার নথি আগামী দিনে কাজে আসবে। দায়মুক্তির অনুষ্ঠানে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নিশানা করেছেন। হাসিনা বলেন, অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, কিন্তু বাংলাদেশে হত্যাযজ্ঞ বন্ধ হয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর লাগাতার আক্রমণ সন্ত্রাস চলছে। নতুন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হাসিনা বলেন, আমরা প্রতিটি ঘটনার বিচার করব,
কেউ রেহাই পাবে না। আওয়ামী লীগ নেত্রী বলেন, অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ, আর বর্তমান সরকার ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনের রাজনৈতিক নির্বাসন পর্ব কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন। তার দেশে ফেরা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে জল্পনা আছে। কোনো মহলের বক্তব্য, আমেরিকার আপত্তিতে দেশে ফিরতে পারছিলেন না বিএনপি নেতা। শেষ পর্যন্ত বিশেষ কোনো শর্ত সাপেক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র তারেক রহমানকে দেশে ফেরার অনুমতি দিয়েছে বলে গুঞ্জন রয়েছে। শনিবারের ভার্চুয়াল বৈঠকে হাসিনা এই বিষয়ে গুঞ্জন উস্কে দিয়ে বলেন, আমি সব জানি তারেক রহমান কিভাবে দেশে ফিরেছেন। শনিবার রাতে অনুষ্ঠিত দায়মুক্তির অনুষ্ঠানে আওয়ামী লীগের যে নেতাকর্মীদের আত্মীয় পরিজন ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন, তাদের উপর হামলার ঘটনা ঘটেছে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে। ওই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বাংলাদেশের সরকার গড়েছে বিএনপি। দীর্ঘ ২ দশক পর বিএনপি ক্ষমতায় ফিরতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নতুন বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মঙ্গলবার সকালে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক করলেন শেখ হাসিনা। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে তিনি সংযুক্ত হন। আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। সেই বৈঠকে শেখ হাসিনা এই প্রথম নেতাদের বলেছেন, মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিন, এবার সবাইকে দেশে ফিরতে হবে, নামতে হবে দেশের ময়দানে। হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ওয়ার্কিং কমিটির সকল সদস্য ভাষণ দেন। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সভায় উপস্থিত ছিলেন, যারা ওয়ার্কিং কমিটির সদস্য না হলেও ভাষণ দিয়েছেন। বৈঠকে নেতারা দেশের পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। যে নেতা যে এলাকার দায়িত্বে আছেন, তিনি সেখানকার পরিস্থিতি নেত্রীকে জানান। নেতারা বলেন, যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা একটি প্রহসন মাত্র। এই সময় হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, বেশ কয়েকজন পর্যবেক্ষক বাংলাদেশে দাঁড়িয়ে বলে এসেছেন, খুব ভালো নির্বাচন হয়েছে। তারাই আবার নিজের দেশে ফিরে রিপোর্ট দিয়েছেন, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচনের নামে এক সাজানো নাটক মঞ্চস্থ হয়েছে। হাসিনা বলেন, এমন দুমুখু লোকেদের ভরসায় আমাদের বসে থাকলেও চলবে না। আমরা কেন এই নির্বাচনকে প্রহসন বলছি, তার উপযুক্ত ব্যাখ্যা মানুষের কাছে হাজির করতে হবে। নেতাদের তিনি বলেন, নির্বাচনী ফলাফলের চুলচেরা বিশ্লেষণ করুন। আওয়ামী লীগ নেত্রীর দাবি, তিনি ভোট বয়কটের যে আহ্বান জানিয়েছিলেন, বাংলাদেশের মানুষ তাতে তুমুল সাড়া দিয়েছেন। প্রসঙ্গত, আওয়ামী লীগ নির্বাচনের দিন থেকেই ভোটের হার নিয়ে প্রশ্ন তুলে আসছে। তারা বলেছে, কোনোভাবেই ৬০% ভোটের হিসাব মেলানো কঠিন। হাসিনার আমলে ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছিল বলে অভিযোগ আছে। এর আগে দলের এক সভায় সেই অভিযোগের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ নেত্রী বলেন, এবার তো ১২ ফেব্রুয়ারির ভোট ১১ ফেব্রুয়ারি সন্ধে থেকেই ব্যালট বাক্স বোঝাই করা হয়েছে। আলোচনায় কয়েকজন নেতা আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকার প্রসঙ্গ উত্থাপন করেন। হাসিনা বলেন, ওই নিষেধাজ্ঞা দুটি কারণে অবৈধ। এক, আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যে কারণে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা যায়। ২, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ সরকার। সেই সরকারের নির্দেশ কখনোই বৈধ হতে পারে না। এরপরই শেখ হাসিনা বিএনপি সরকারের নাম না করে বলেন, আমরা আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। যদি না করে, তখন আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত করব, কর্মসূচি ঘোষণা করব। আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক প্রকাশ্যে, বিতর্কে তারেক রহমান। ঢাকা। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথিত নাটক ঘিরে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়া এই ইস্যু এখন মূলধারার আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম, যা বিতর্ককে আরও তীব্র করেছে। ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা এই অভিযোগকে সরাসরি ষড়যন্ত্রমূলক অপপ্রচার হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, দলটিকে নিষিদ্ধ করার মতো কোনো সাংবিধানিক বা রাজনৈতিক বাস্তবতা নেই, বরং এটি একটি পরিকল্পিত বিভ্রান্তি, যার মাধ্যমে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতারা পুরো বিষয়টিকে সরকারি নাটক বলে উল্লেখ করেছেন। তাদের বক্তব্য, বিরোধী রাজনীতিকে দুর্বল করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক বার্তা দেওয়ার জন্য এমন একটি ইস্যু তৈরি করা হয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তারেক রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিতর্কে টেনে আনা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ইস্যুটি হঠাৎ করে সামনে আসা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে এমন বিতর্ক উত্থাপনকে তারা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।
তাদের মতে একটি পক্ষ এটি ব্যবহার করছে নিজেদের অবস্থান শক্ত করতে, অন্য পক্ষ এটিকে কাজে লাগাচ্ছে সমর্থকদের সংগঠিত করতে। আইন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো বড় ও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। এজন্য প্রয়োজন সুস্পষ্ট আইনি ভিত্তি এবং বিচারিক প্রক্রিয়া। তাই নিষিদ্ধ শব্দটি রাজনৈতিক বক্তব্যে যতটা সহজে ব্যবহার করা হচ্ছে, বাস্তবে তা ততটা সহজ নয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে নিছক গুজব বলে উড়িয়ে দিচ্ছেন, আবার কেউ মনে করছেন এর পেছনে কোনো গোপন কৌশল থাকতে পারে। তবে তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বিশ্লেষকদের আরেকটি অংশ মনে করেন এই ধরনের বিতর্ক মূলত ন্যারেটিভ যুদ্ধের অংশ, যেখানে রাজনৈতিক দলগুলো জনমত প্রভাবিত করতে বিভিন্ন ইস্যু সামনে আনে। এর ফলে প্রকৃত তথ্য আড়ালে পড়ে যায় এবং বিভ্রান্তি তৈরি হয়। সবশেষে বলা যায়, আওয়ামী লীগ নিষিদ্ধের কথিত নাটক কতটা বাস্তব আর কতটা রাজনৈতিক কৌশল তা এখনও স্পষ্ট নয়। তবে এটি নিশ্চিত যে এই ইস্যু দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান শক্ত করতে এটিকে ব্যবহার করছে। আর এই বিতর্কে তারেক রহমানের নাম জড়িয়ে পড়ায় আলোচনার মাত্রা আরও বেড়েছে। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করেছে ইরান। শনিবার 18 এপ্রিল দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এই সিদ্ধান্ত জানায়। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ অব্যাহত রাখায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার কঠোরভাবে ইরানের হাতে নেওয়া হয়েছে। এখন এই জলপথ সশস্ত্র বাহিনীর নিবিড় তত্ত্বাবধানে থাকবে। আইআরজিসির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, এই কারণে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরে এসেছে এবং এই গুরুত্বপূর্ণ জলপথ এখন সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধানে রয়েছে। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যতদিন না ইরান থেকে জাহাজগুলো স্বাভাবিকভাবে তাদের গন্তব্যে যাতায়াতের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দিচ্ছে, ততদিন হরমুজ প্রণালীর অবস্থা কঠোর নিয়ন্ত্রণে থাকবে এবং আগের মতোই থাকবে। এর কয়েক ঘণ্টা আগেই ইরান সতর্ক করে জানিয়েছিল, অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করা হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগির গালিভফ সামাজিক যোগাযোগ মাধ্যমে, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের উপর নির্ভর করবে। ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ওই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন এই প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ পুনরায় শুরু করার জন্য প্রস্তুত আছে। হেগসেথ বলেছেন, ইরানের এখন আর কোনো নৌবাহিনী নেই, যে কারণে বর্তমানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে মার্কিন নৌবাহিনী। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিট হেগসেথ বলেন, যতদিন প্রয়োজন ইরানের ওপর নৌ অবরোধ ততদিন জারি রাখবে যুক্তরাষ্ট্র। তিনি বলেছেন, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং তিনি বেঁচে আছেন। যুদ্ধের শুরুতে বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সেই সময় তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি সেরে উঠছেন। তেহরানকে চুক্তি স্বাক্ষরী চাপ দেওয়ার কৌশল হিসেবে মার্কিন সামরিক বাহিনী ইরানে প্রবেশকারী কিংবা সেখান থেকে ছেড়ে আসা সব ধরনের জাহাজের ওপর অবরোধ আরোপ করছে। পিট হেগসেথ বলেন, ইরান, তোমরা একটি সমৃদ্ধ ভবিষ্যৎ ও সোনালী সেতুবন্ধন বেছে নিতে পারো এবং আমরা আশা করি তোমরা ইরানের জনগণের স্বার্থে সেটিই করবে। তিনি বলেন, কিন্তু ইরান যদি ভুল পথ বেছে নেয় তাহলে তাদের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতর বোমা হামলার মুখোমুখি হবে। মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে ইরান। বিদেশি বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রণালীতে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে, যা বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করেছে। শনিবার স্থানীয় সময় দুপুরে ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালী এখন থেকে পূর্বের অবস্থায় ফিরে যাবে এবং পুরো এলাকা সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ, ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি এবং আইআরআইবি আইআরজিসির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। আইআরজিসি তাদের বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জলদস্যুতা বা সামুদ্রিক ডাকাতির অভিযোগ তোলে। তারা বলেছে, ওয়াশিংটনের তথাকথিত অবরোধ মূলত সামুদ্রিক লুটপাটের শামিল।
এর আগেই ইরান হুঁশিয়ারি দিয়েছিল মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হবে। এর আগে শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ঘোষণা দেন হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। তবে তিনি সতর্ক করে বলেন, নিরাপত্তার স্বার্থে নির্ধারিত রুট মেনে চলতে হবে। কিন্তু এই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। এই অবস্থানের মধ্যেই ইরান আবার প্রণালীর নিয়ন্ত্রণ জোরদার করে। মাঝখানে স্বল্প সময়ের জন্য কিছু বাণিজ্যিক জাহাজ এই নৌপথ দিয়ে চলাচল করলেও ঠিক কতগুলো জাহাজ শেষ পর্যন্ত পার হতে পেরেছে তা এখনও স্পষ্ট নয়। সংসদীয় ইতিহাসে নরেন্দ্র মোদী সরকারের বড় পরাজয় হয়েছে। নারী আসন সংরক্ষণ ও লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির সংশোধনী বিল ভারতের লোকসভায় পাশ হতে ব্যর্থ হয়েছে। শুক্রবার 17 এপ্রিল লোকসভায় বিলটির পক্ষে পর্যাপ্ত ভোট না পড়ায় এটি বাতিল হয়ে যায়। খবর দ্য হিন্দুর। জানা গেছে, বিলের পক্ষে 298 জন সদস্য ভোট দিলেও বিপক্ষে ভোট পড়ে 230টি। প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিলটি বাতিল হয়। বিলটি 2029 সাল থেকে আইনসভায় নারী কোটা কার্যকর করা এবং লোকসভার আসন সংখ্যা বাড়ানোর লক্ষ্যে প্রস্তাব করা হয়েছিল। এই বিলটির পরাজয়ের পর সংশ্লিষ্ট আরও 2টি বিল থেকেও সরে আসার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার জানায়, তারা এই সংক্রান্ত অন্য 2টি বিল নিয়েও আর এগোবে না। সরকারের মতে বিষয়গুলো আলাদাভাবে বিবেচনা করা সম্ভব নয়। বিলটি পাশ না হওয়ায় হতাশা প্রকাশ করে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, গুরুত্বপূর্ণ একটি সংস্কারে ঐকমত্য গড়ে তোলার সুযোগ হাতছাড়া হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্কের জবাবে বলেন, ভোটার ও সংসদ সদস্যদের অনুপাতের ভারসাম্যহীনতা সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ার মাধ্যমে ঠিক করা সম্ভব। তিনি অভিযোগ করেন, কংগ্রেস ক্ষমতায় থাকাকালে জনগণকে সীমানা পুনর্নির্ধারণ থেকে বঞ্চিত করেছিল এবং এখনও একই অবস্থান বজায় রেখেছে। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী লোকসভায় তার বক্তব্যে সরকারের এই বিলের তীব্র বিরোধিতা করেন। তিনি দাবি করেন, এই বিলটির সঙ্গে নারী সংরক্ষণের কোনো সম্পর্ক নেই, বরং এটি দেশের নির্বাচনী মানচিত্র বদলের একটি প্রচেষ্টা।